নমস্কার, আমরা সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো মা মাটি মানুষের দলের অসম প্রদেশের সাধারণ সম্পাদক তড়িৎ চ্যাটার্জির সঙ্গে। তড়িৎদা, আপনাকে স্বাগতম আপনাদের এই সোজা কথার অনুষ্ঠানে। আমরা জানতে চাইব যে পশ্চিমবঙ্গের থেকে উঠে আসা মা মাটি মানুষের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে আপনারা উত্তর পূর্বাঞ্চলে বা অসমে আপনারা কাজ করতে যাচ্ছেন। তো অসম নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা? প্রথমেই প্রাগ নিউজের সোজা কথার যারা দর্শক আমাদের এই সরাসরি আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রত্যেক দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমি অংশীদারিত্ব করার জন্য আমি আপনাকেও নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আমরা যেটা আপনি আমায় বললেন যে এখানে তৃণমূল কংগ্রেসের আসামে আমরা আগন্তুক দিনে কি ধরনের আমাদের পরিকল্পনা বা চিন্তা চর্চা আমরা কি করছি। প্রথম হচ্ছে আমাদের 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তারপর 2024 সালের কিছুদিন আগে যেটা আমরা নির্বাচন, লোকসভা নির্বাচন যেটা দিল্লির নির্বাচন ছিল, আমরা দুটো নির্বাচন দেখলাম। প্রথমেই যখন মামাটি মানুষের সরকারের কথা হয়েছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাই, কারণ এই আগন্তুক নির্বাচনে পশ্চিমবঙ্গে লোকসভার 42টা সিটের মধ্যে 29টা সিট পেয়ে যে নিরীক্ষণ উনি দেখিয়েছেন সেটা আমরা দেখেছি এবং সারা ভারতবর্ষ এটা দেখেছে। এবং তার আগে বিধানসভাতেও বিজেপি পশ্চিমবঙ্গে একটা ডাক দিয়েছিলেন, মানে বিজেপি কোম্পানির যারা এসেছিলেন এবং তারা প্রায়শই মান্থলি কেটে নিয়েছিলেন। 2021 সালে যে ছোট থেকে বড় থেকে মাঝারি যে তার নেতা ছিলেন, সেলিব্রিটি, খেলোয়াড়, সবাই নিয়মিত ট্রেনের টিকিটের মতো মান্থলি কেটে ফ্লাইটে করে আসতেন, বিমানে করে। আর একটা আওয়াজ উঠেছিল যে আপকি বার 200 পার, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এটা বিধানসভার কথা বলছি, 2021 সালে সেবার আওয়াজ যেটা উঠেছিল যে স্টেটের ইলেকশন তো বিধানসভা নির্বাচনে যে আপকি বার 200 পার। তো আমরা যেটা দেখেছিলাম যে আমাদের নেত্রীর তখন পাও, আপনি জানেন যে একটা পায়ে ওনার ইনজুরি ছিল। তো উনি যেভাবে মানুষের আস্থা এবং পশ্চিমবঙ্গের 7 কোটি মানুষ, মামাটি মানুষের যে নিরন্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন যে স্কিম ছিল এবং উনি যে বিভিন্ন রকমভাবে মানুষকে সেবা করেছেন, আসল সেবিকার কাজ করেছেন, তার জন্য আমরা দেখেছিলাম যে বিজেপি নামক শক্তিকে 213 গোল খাইয়ে আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা তো ছিল রাজ্যের নির্বাচন। এবারে যেটা ভারতবর্ষের নির্বাচন, ইন্ডিয়া ভার্সেস এনডিএর যে লড়াই, এবং সেখানে মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রীর যে ভূমিকা, এবারেও আওয়াজ উঠেছিল যে আপকি বার 400 পার। তো সেটাও আমরা দেখলাম 400 কেমনভাবে পার হলো কি হলো না। এবং সেখানে আমার নেত্রী 29টা সিট পাওয়ার পরে এই ইলেকশন বলে নয়, আমাদের আসাম নিয়ে খুব সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের পরে আসামকে নিয়ে আমার নেত্রী চেয়ারপারসন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যুব নেতা এবং আমাদের পার্লামেন্টের মেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একটা যথেষ্ট অ্যাগ্রেশন এবং অ্যাগ্রেসিভ আছে যে আমরা যাতে আসামে তৃণমূলেরকে নিয়ে এবং এই তৃণমূলকে যাতে আমরা আসামে খুব ভালোভাবে বিভিন্ন জেলা পর্যায়ে, বুথ পর্যায়ে, মণ্ডল পর্যায়ে যাতে আমরা শাখা পোশাখা বিস্তার করতে পারি। শুধু তাই নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আসাম নয়, আপনি জানেন যে গোয়া এবং ত্রিপুরা, মেঘালয় এবং আসাম, এই যে পশ্চিমবঙ্গের লাগোয়া যে রাজ্যগুলো আছে, সেই রাজ্য থেকে যথেষ্ট আমরা মানুষের সহযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্রিট ফাইট, দিদি যে 35 বছরের বাম শক্তিকে পরাস্ত করে যে মামাটি সরকারের প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একদম দিবানিশা যে আন্দোলন এবং বামফ্রন্ট নামক যে বটগাছের মতো যে একটা গুঁড়িকে উবড়ে ফেলে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করা, সেইটার দিকে লক্ষ্য রেখে যথেষ্ট জনসাধারণের কাছে পৌঁছানোর রাস্তা দেখা গেছিল। এবং সেখান থেকে আমরা আসাম এবং ত্রিপুরা, মেঘালয়কেও আমরা পাখির চোখ বানিয়ে আমরা
কাজ করার পরিকল্পনা শুরু করি। ইদানিং আপনাকে এখানে একটু দাঁড়া করা বলছে, ইদানিং আমরা দেখতে পাচ্ছি, ইদানিং যে রাজনীতি চলছে আজকে বিগত 5-7 বছর বা 8 বছর থেকে দেখা যাচ্ছে যে অসমে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু কিছুতেই কিছু মানে স্থায়িত্ব পাচ্ছে না। কিন্তু তার আগে যখন তৃণমূলের কোনো ক্রেজ ছিল না, তখন কিন্তু বিধায়ক নির্বাচিত হয়ে এসেছিল অসমে। তো এই যে স্থবিরতা, এই স্থবিরতা কেন? না, এটা স্থবিরতা নয়, এটা হচ্ছে কি পলিটিক্যাল সিনারিওর উপরে এগুলো ডিপেন্ড করে। তখনের কি সিনারিও, এখনের কি সিনারিও, তখন কি পজিশন ছিল, এখন কি পজিশন ছিল, এগুলো না আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যেমন পরিস্থিতির বদল হয়, মানুষেরও যেমন পরিবর্তন হয়, তেমন পলিটিক্যাল যে ব্যাপারগুলো সেইগুলোও কিন্তু অনেক সময় অনেক রকম বিভিন্ন পলিসির ওপর ডিপেন্ড করে, সময়ের ওপর ডিপেন্ড করে, জিওগ্রাফিক্যাল, টোপোগ্রাফিক্যাল অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কথা ঠিক একদম, যে যখন পশ্চিমবঙ্গে প্রথম তৃণমূল বামফ্রন্ট শক্তিকে সরিয়ে যখন মামাটি মানুষের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেবারই ইলেকশানে আমাদের হাজো থেকে জিতে আমাদের একজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দীপেন পাঠক, এবং উনি আমাদের তখন আসাম তৃণমূল কংগ্রেসের উনি সভাপতি ছিলেন, অধ্যক্ষ ছিলেন, রাজ্যিক অধ্যক্ষ। তারপরে আমরা দেখেছি যে তৃণমূল এখানে যথেষ্ট বাতাবরণ করেছিল, এবং আপনি শুনলে হয়তো খুশি হবেন যে আমরা পঞ্চায়েত ভোটেও আমাদের মেম্বার আমরা জেতাতে পেরেছিলাম পঞ্চায়েত লেভেলে। কিন্তু আমরা এখানে কিন্তু যথাগতভাবে আমরা এখানে লড়াই অলওয়েজ করে যাচ্ছি। আর আপনি যদি বলেন যে এই সময় যে তৃণমূলের কি রেজাল্ট বা কী, আমি এই ব্যাপারে আপনাকে একটু বলতে চাই যে এবারে আমরা আমাদের রাজ্যিক অধ্যক্ষ হিসাবে সকলের পরিচিত আসামের তথা দুবারের মাননীয় মন্ত্রী ছিলেন এবং আসাম কংগ্রেসের যিনি অধ্যক্ষ ছিলেন, বর্ষিয়ান নেতা, আমার গুরুজন ব্যক্তি, আমাদের অভিভাবক শ্রীযুক্ত রিপুন বোরাজি আমাদের পার্টিতে এসেছেন। এবং শুধু তাই নয়, আমরা আরও একজনকে আমাদের পার্টিতে পেয়েছি, আমাদের নেত্রী, যিনি হচ্ছেন মাননীয়া এখন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব। তো ম্যাডামও, যিনি বরাকের ভয়েস, আসামের অগ্নিকন্যা, ওনারা ডেফিনেটলি রিপুন বোরাজি এবং সুস্মিতা দেব ম্যাডাম যখন তৃণমূলে এসেছেন, বা আমরা তো ওনার সৈনিক, ওনাদের সৈনিক, আমরা মামাটি মানুষের সরকারের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং ওনার পায়রা হিসাবে আমরা দূত হিসাবে কাজ করছি। কিন্তু এই রিপুন বোরাজি এবং সুস্মিতা দেব মাননীয়া যখন এই তৃণমূলে এসেছেন, তো ডেফিনেটলি আমাদের মামাটি মানুষের সরকারকে দেখে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকজিকে দেখেই ওনারা এসছেন। এবং আমরা এটা মনে করি যে দেখুন, একটা যখন পার্টি এখানে কোনো জায়গায় এস্টাবলিশড হয়, আপনি যদি মনে করেন যে ওভারনাইটে বা আমরা 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যেই পার্টি সেখানে আসবে, বিধানসভা আমরা খেলবো, আমাদের এমএলএ হবে, আমরা সরকার বানাবো, আসলে রাজনীতি কিন্তু একটা অ্যাসপিরেশন থাকতে লাগে, মানে আমি একটা কিছু করব, এবং সেই অ্যাসপিরেশনটা কিন্তু তৃণমূলের আছে, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিবারাতি কাজ করছি। কিন্তু একটা পার্টিকে একটা স্টেটে এস্টাবলিশ করতে গেলে তার অনেকগুলো ফ্যাক্টর আছে। এই যে লোকসভা ভোটে, আমি বলছি লোকসভা ভোটে যে আমাদের কিন্তু এই বিগত 2.5 বছর ধরে আমরা রিপুন বোরাজি এবং আমাদের নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে কিন্তু আমরা প্রতিটা জেলাতে আমরা কিন্তু আমাদের শাখা পোশাখা বিস্তার করেছি, এবং প্রতিটা জায়গায় আমাদের অফিস আছে। আমরা আমাদের জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব আমরা সাজিয়েছি। তার উপরে আপনি যেটা আমায় মানে কোশ্চেন করলেন যে আগে বিধায়ক জিতেছে, কিন্তু এই রিসেন্ট যে লোকসভা ইলেকশানে কেন আমাদের ফল কি হলো বাকি, সেগুলো তো পর্যালোচনা হয়েছে, হবে, হতে থাকবে, আজকেও হবে। কিন্তু এর একটা মেন কারণ হচ্ছে এবারের যে রাজনৈতিক বাতাবরণ যেটা ছিল, এটা হচ্ছে আসলে দিল্লি বাড়ির লড়াই। তো দিল্লি বাড়ির লড়াই হিসেবে যে বাতাবরণ ছিল, এখানে আসলে এবার হয়েছে ইন্ডিয়া ভার্সেস এনডিএর মেন লড়াইটা এবার হয়েছে, আমরা ভারত জুড়ে দেখেছি। তো সেখানে কি হয়েছে, আমরা তৃণমূল শক্তিশালীভাবে ইন্ডিয়া জোটের আমরা একটা শরিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন যখন ইন্ডিয়া জোট এস্টাবলিশড হয়, এই ইন্ডিয়া নামটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম প্রস্তাব করেছিলেন, এবং সেই মর্মে যে ইন্ডিয়া জোট আমরা এগিয়ে গেছি। এবং এবারে মানুষ কি দেখেছেন যে এবং আমাদের নেত্রী একটা কথা বলেছিলেন, আপনার হয়তো মনে থাকবে, যে জায়গাতে যারা শক্তিশালী তারা সামনে থাকবে। আমরা কোথাও
ভোট কাটাকাটি বা ধরুন আমরা কোনো জায়গায় কোথাও প্রতিবন্ধকতা হিসাবে যে দাঁড়িয়ে বিজেপিকে মুনাফা করে দেয়া বা বিজেপিকে সুবিধা করে দেয়া, এই ধরনের পলিসি বা এই ধরনের কথা কিন্তু আগেই আলোচিত হয়েছিল। আমাদের নেত্রী বলেছিলেন যে যদি বেঙ্গলে তৃণমূল শক্তিশালী, বেঙ্গলে তৃণমূল খেলবে, আসামে যদি কংগ্রেস শক্তিশালী, আসামে কংগ্রেস খেলবে, ইউপিতে যদি সমাজবাদী, মানে আমাদের ইন্ডিয়া জোটের মধ্যে যারা শরিকরা আছেন, ইউপিতে যদি সমাজবাদী শক্তিশালী, ওখানে সমাজবাদী খেলবেন, আমার ওখানে যদি স্ট্যালিন যেখানে শক্তিশালী সেখানে স্ট্যালিনজি খেলবেন, বিহারে লালু যাদবের পার্টি, আমাদের পার্টি যে আরজেডির মুরব্বী যিনি রয়েছেন উনি খেলবেন। তো এইভাবে আমাদের একটা সেগ্রিগেশন হয়েছিল যে যারা যে স্টেটে যাদের ভেটি শক্ত, যারা শক্তিশালী পর্যায়ে আছে, তারা সেখানে লড়াই করবে, মানে দায়িত্বটা তারা সেখানে নেবে, ফ্রন্টে তারা থাকবে। আর যারা তৃণমূল, যদি বেঙ্গলে যেমন তৃণমূল আছে, কংগ্রেস সেখানে থাকলো, আমরা এখানে কংগ্রেস ডেফিনেটলি আমরা শরিক দল হিসেবে ছিলাম, তো আমরা সেখানে একসঙ্গে থেকে আমাদের একটাই লক্ষ্য, বিজেপি নামক যে দল, এই বিজেপিকে গদি থেকে সরাতে হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এই জোটের মিনিং ছিল এটা। এবং সেইটা দেখতে গিয়ে দেখা গেছিল যে আমরা সেইভাবেই আসামে আমাদের ঘুঁটি সাজানো হয়েছিল। এবং কি দেখা গেছে যে যখন ইন্ডিয়া জোটের শরিক হিসাবে মানুষ জানেন যে কংগ্রেস ভারতবর্ষ জুড়ে বিজেপির সঙ্গে মানে 180টা 200টার বেশি সিটে কংগ্রেসের সঙ্গে বিজেপির একদম সরাসরি টক্কর হয়। তো সেখানে মানুষ এবারে যেহেতু ইন্ডিয়া জোট হিসাবে তার শরিক দল হিসাবে কংগ্রেসকে ভোট দিয়েছে, এই ক্ষেত্রে যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে বা তৃণমূল মজবুত নয়, তৃণমূল শক্তিশালী নয়, এই কথার কিন্তু এখানে কোনো যৌক্তিকতা বা পরিপ্রেক্ষিকতা নেই। কারণ ভোট কিন্তু তার বিভিন্ন প্যাটার্নে হয়। লোকসভা ভোটের যে মানে পরিক্রিয়া বা লোকসভা ভোটের যে প্ল্যানিং বা রণকৌশল থাকে, যেহেতু দিল্লি বাড়ির লড়াই, তার একটা অন্যরকম রণকৌশল থাকে। রাজ্যে যখন বিধানসভা ভোট হয় তার একটা রণকৌশল থাকে। পঞ্চায়েত যখন ভোট হবে তার এক ধরনের রণকৌশল থাকে। তো আমরা এই লোকসভা ভোটে তৃণমূল আমরা 3টে জায়গায় যে কন্টেস্ট করেছি, বা সেই কন্টেস্টটাকে দেখেই যদি আমরা মনে করলাম যে আমরা এবার ভোট কম পেয়েছি বলে এটাই তৃণমূল কেন এখানে খারাপ হলো, সেরাম নয়। এটা আসলে ইন্ডিয়া জোট হিসেবে খেলা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত রয়েছে, তারপরে বিধানসভা আছে। আমাদের কাছে 26 অনেক বেশি চ্যালেঞ্জ। তৃণমূলের কাছে আগামী 26 সাল ইন্ডিয়া জোট ঠিক আছে, কিন্তু তৃণমূল কি শক্তিশালী, এবং আমার নেতা রিপুন বোরাজি, আমাদের নেত্রী মাননীয়া সুস্মিতাদির নেতৃত্বে যে আমরা দিবারাত্র কাজ করছি, আমাদের কাছে সত্যিকারে আগন্তুক দিনে পঞ্চায়েত এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন সত্যিকারে মামাটি মানুষের দল এবং তৃণমূলের কাছে আসামে একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়াবে। এবং আশা করি আমরা যেভাবে যুদ্ধাঙ্গদেহী মেন্টালিটি নিয়ে, মানসিকতা নিয়ে যেভাবে যুদ্ধ করছি, আমাদের নেতা এবং নেত্রী, আসামের নেতা নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমরা লড়াই করে যাচ্ছি, আমরা কিন্তু 26 নিয়ে এবং পঞ্চায়েত নিয়ে খুব বেশি আশাবাদী। আমরা আপনার থেকে আরও জানতে চাইব যে অসমের বিভিন্ন সমস্যা রয়েছে, 6 জাতি জনজাতিকরণ, অসমের ফ্লাড সমস্যা, সেই আসামের ফ্লাড গিয়ে আপনাকে পশ্চিমবঙ্গেও সেই জল গিয়ে পশ্চিমবঙ্গকে প্লাবিত করছে, ভুটান থেকে জল আসছে, সে জলও আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে বিভিন্ন সমস্যা, ফ্লাড রয়েছে, তাছাড়াও বেকার সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে পুরো রাজ্যে, এই সমস্ত যে স্পর্শকাতর বিষয়গুলো বা নিত্য নৈমিত্তিক বিষয়গুলো, সেগুলো নিয়ে আপনাদের কি পরিকল্পনা করেছেন? দেখুন, বেসিক্যালি যেটা আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যখন আলোচনা তো ঘুরে ফিরে আসবে, আমরা একটা জায়গায় কেন্দ্রবিন্দু থেকে আসতে হবে। আপনি দেখবেন বিজেপি অধ্যুষিত যেগুলো রাজ্য রয়েছে সেখানে যখন ভুল হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, সেখানে নিয়ে মোদিজি অ্যান্ড কোম্পানিদের কোনো মাথা ব্যথা নেই। ডবল ইঞ্জিন সরকারের যেখানে সরকার চলছে সেখানে লোন যত চাইব লোন এসে যাবে। কিন্তু আপনি দেখবেন যেগুলো বিজেপি অধ্যুষিত, যেগুলো রাজ্য নয়, কেন এই দ্বিচারিতা নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে দেখেছেন আমার নেত্রী এবং আমার যুব নেতা সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এগুলো নিয়ে চেঁচামেচি করছেন। এবং আপনার হয়তো মনে থাকবে আমাদের 100 দিনের যে টাকা,
পশ্চিমবঙ্গে যে বন্ধ করা হয়েছিল, মানে আমি কিছু কিছু পয়েন্ট বলতে গেলে কিছু কোরিলেটেড করতে হয়, তো ওইগুলো একটু টেনে আনছি অ্যাজ এ এক্সাম্পল অ্যান্ড রেফারেন্স। 100 দিনের টাকা যখন বন্ধ করা হলো, যারা খেটে খাওয়া মানুষ পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বেশ সরকারের যে মধ্যে দিয়ে যে এত ভালো 100 দিনের কাজকর্ম হয়েছিল এবং তার টাকাগুলোকে অল অফ সাডেন ভারত সরকার বন্ধ করে দিল। বিভিন্ন রকমভাবে চিঠি লেখা হলো। আমাদের পঞ্চায়েত মন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় প্রদীপ মজুমদারজি, ওনার নেতৃত্বে একটি টিম গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরবর্তীকালে একটা অ্যাসিওরেন্স এলো যে এই টাকা খুব শীঘ্রই ক্লিয়ার হবে। তারপরেও সেই টাকা ক্লিয়ার হলো না এবং এটা নিয়ে আন্দোলন ওয়েস্ট বেঙ্গলে হলো। তারপর আপনি দেখেছেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা জেলা এবং যেখানে যেখানে ভারতবর্ষের সব জায়গা থেকে গিয়ে আমরা একটা বৃহত্তর ওখানে ধর্ণা করেছিলাম। তারপর গ্রাম উন্নয়ন মন্ত্রীর দরবারে গিয়ে সেখানে গিয়েও আমরা জেরবার করেছিলাম। কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে যেখানেই বিজেপি তাদের রাজ্য নয়, যেখানে উন্নতি হচ্ছে সেখানেই কিন্তু বিজেপি উন্নতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। কিন্তু তার যেগুলো রাজ্য, যেগুলো তার দখলে আছে, যেমন আসাম ওনাদের দখলে আছে, আরও অনেক স্টেট যেগুলো দখলে আছে, সেখানে কিন্তু তাদের এই যে পরিষেবা বললেন, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর ফ্লাড, আসামে ফ্লাড কিন্তু একটা ন্যাশনাল ডিজাস্টারের মধ্যে পড়ে এবং আমরা প্রতি বছরই দেখি যে ঘটা করে এই ফ্লাড কিন্তু হচ্ছে। তাহলে আমার একটাই কথা, মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি আগেও দেখেছেন বা এখনও দেখছেন যে ফ্লাড যে এই সময়টা হয় সেটা কিন্তু আমাদের একটা বাচ্চা শিশু থেকে শুরু করে আসামের ফ্লাডের ব্যাপারে প্রত্যেকে জানে। এবং ইন্ডিয়াতে যে বৃষ্টি হলে আসাম প্লাবিত হবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কেন সব জায়গাতেই এটা কিন্তু যথেষ্ট পরিমাণে জানা হয় এবং কেন্দ্রের যারা মন্ত্রী বা সরকার রয়েছেন তারাও জানে। তাহলে আমার কথা হলো, আপনি যখন ফ্লাড নিয়ে কোশ্চেন করলেন, যে এই ফ্লাডটা কিন্তু আমি আসলে বলবো দিস ইজ আ আর্টিফিশিয়াল ফ্লাড। এই ফ্লাডকে কিন্তু রোখা যায়, বা যারা এমপি রয়েছেন শাসক দলের, আপনি দেখেছেন বিরোধী দলের নেতা নেত্রী বা আমার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব নেত্রীও কীভাবে রাজ্যসভায় এই ধরনের স্পিচ উনি দিয়েছেন। কিন্তু এতজন এমপি থাকা সত্ত্বেও আমার এটাই কথা যে এই ফ্লাডটাকে আমরা প্রতিরোধ করতে পারছি না কেন। এবং আপনি জানেন যে এর আগে যখন ইলেকশনের সময় অনেক বড় বড় ভাষণ দিয়ে বলেছিলেন যে ব্রহ্মপুত্রের নাব্যতা বাড়াতে হবে, ড্রেজিং করতে হবে, ড্রেজিং করে মানে ব্রহ্মপুত্রে জল ধারণের ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে আমরা এই আর্টিফিশিয়াল যে ফ্লাডের হাত থেকে আমরা কিন্তু বানপানির হাত থেকে রক্ষা পাবো। এবং গুয়াহাটিকে স্মার্ট সিটি বানানোর পরিকল্পনা ছিল, এটাও আমরা দেখেছি। তো এখন আমরা রাস্তাঘাটে বেরোলে স্মার্ট সিটি কী হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আপনি দেখবেন যে স্মার্ট সিটি কাকে বলে আর স্মার্ট সিটির কী নমুনা এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমার কথা হচ্ছে যে ইলেকশন 2024 লোকসভা ইলেকশন থাকবে, কিন্তু আমার মনে হয় এবারেরও যে ফ্লাড, প্রতি বছর যখন ফ্লাড হয়, আমি যদি নদী বাঁধগুলোকে ভালো করে যদি করা যেত, বাঁধা যেত, বাঁধগুলোকে মজবুত করা যেত এবং যদি এই বাঁধগুলোকে আমরা যদি ঠিকঠাক মেরামত করতাম। আমরা দেখেছি কি যে শাসক দল যাদের হাতে মেকানিজম, যাদের হাতে পাওয়ার, ড্রেজিং এর দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, এবার কন্ট্রাক্ট লিস্টেও পড়ে না, কারেক্ট, তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে তারা জানতো যে প্রতি বছরের মতো এবছরেও বানপানি হবে বা আসাম প্লাবিত হবে। তাহলে তারা আগে থেকে এই ব্রহ্মপুত্র ড্রেজিং করা বা নদীবাঁধকে ভালো করে নির্মাণ করা, কোথায় কি প্রবলেম আছে সেগুলোকে সঠিকভাবে মেরামত করা এবং খুব মানে দৃষ্টি দিয়ে দেখা। বলতে গেলে উত্তর পূর্বের প্রতিটি রাজ্য, মিজোরাম ছাড়া প্রতিটি রাজ্য তাদের হাতে, তারাই শাসক দল, কিন্তু প্রতিটি রাজ্য বন্যা বিধ্বস্ত, ল্যান্ডস্লাইড সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তার বৈজ্ঞানিক পরিকল্পিতভাবে তারা সেইভাবে কাজ করছে না। কিন্তু দোষারোপ করা হচ্ছে বিরোধী দলগুলোকে যখনই তারা কিছু বলতে চাইছে যে এর জন্য দায়ী বিরোধী দলগুলো। সেরকমও উঠে এসেছিল মানে কিছুদিন আগেই যখন ফ্লাড হয়েছিল, কংগ্রেসের সময়ের বাদ, বিজেপির সময়ের বাদ ভাঙেনি, কংগ্রেসের সময় বাদ ভেঙেছে, কিন্তু মেরামতির দায়িত্ব তো এই সরকার নিতে হবে। না, আমি ওই ব্যাপারেই আসতাম যে আপনি তার আগে ভালো হলো আলোকপাত করলেন, আমাকে আরেকটু সুযোগ করে দিলেন আর একটু বিস্তারিতভাবে বলার জন্য। মানে এইটাই ব্যাপার যে যদি ইলেকশানে ব্যস্ত না হয়ে শাসক দল যদি সত্যিকারে আসামের জনসাধারণ এবং আসামের প্রতিটা কাস্ট কমিউনিটিকে ধরে
যদি আসামের বৃহত্তর জনসাধারণের কল্যাণের জন্য এই শাসক দল চিন্তা করতেন, তাহলে শাসক দলের উচিত ছিল নির্বাচনের মতো হবে, কিন্তু বন্যা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যে দিন রাত্রি কাজ করা। কিন্তু সেটা হয়নি। বরং যেটা আমরা দেখেছি, যখন আমরা বিরোধীরা এই বন্যার ব্যাপারে কথা বলতে গেছি, তখন আমরা শুনেছি মুখ্যমন্ত্রী নিজে বা আরও মন্ত্রীরা কি বলেছেন, যে এই নদীবাঁধগুলো আসলে কংগ্রেসের সময় নির্মাণ হয়েছিল। এত যে পাতলা কথা, এই পাতলা কথাগুলোর কি মিনিং আমি বুঝি না। আরে বাঁধ তো কারুর নিজস্ব প্রপার্টি নয়, এটা আসলে যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের দায়িত্ব এটাকে ভালো করে সঠিকভাবে মূল্যায়ন করে দেখে রাখা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কংগ্রেস ছিল, বিজেপি এসছে, এক্সাম্পল কাল তৃণমূল আসবে, তা বলে বাঁধ রক্ষা করার দায়িত্ব যে করে গেছে তার নয় তো না, এটা কোনোদিন হতে পারে না। এটা কন্টিনিউয়াস প্রসেস। যে সরকার শাসক দল যখন থাকবে তাদের দায়িত্ব হচ্ছে তাদের নেতৃত্বে প্রত্যেকটা জিনিস মনিটরিং হবে। এবার এই যে আপনি বললেন যে কোনো কারণে বিরোধীর ওপরে দোষ চাপিয়ে দেয়া, তো এটা আসলে খুব পাতলা ব্যাপার। যখনই আমি কোথাও ফেলিওর হচ্ছে, এটা ফ্রাস্ট্রেশন বলতে পারেন, যে বিরোধীদের গায়ে দোষ চাপিয়ে মানুষকে দেখাচ্ছি যে আমি আমার গা থেকে দায়বদ্ধটাকে ঝেড়ে ফেলে বিরোধীর ঘাড়ে ফেলে দিলাম। কিন্তু এবং শিক্ষাক্ষেত্রেও আপনি দেখেছেন যে একই ধরনের আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গেছে? দুদিন আগে, গত পরশু গৌহাটিতে দুপুরবেলা 2 থেকে 3 ঘন্টার একটা বড় বৃষ্টি। এর আগেও কিন্তু আমরা বৃষ্টি দেখেছি। আমরা এর আগে 3 দিন, 4 দিন, 5 দিন কন্টিনিউয়াস আসামে বৃষ্টি দেখেছি। কিন্তু আমার মনে থাকা এই 3 দিন আগের যে বানপানিটা হলো, যে প্লাবিত হলো বৃহত্তর গুয়াহাটি জুড়ে, মানে এত ভালো যদি কাজ করে থাকে, স্মার্ট সিটি হয়, সব দিকে জল। আগে কিছু পার্টিকুলার জায়গা ছিল, অনিলনগর, তরুণনগর, রাজগড়, কিছু কিছু পয়েন্টে ওয়াটার লগিংয়ের আমরা দেখেছি আগে, যে ধরুন ভরালু মুখের কোনো চ্যানেল হয়তো বাঁধা, মানে কোথাও বাধা প্রাপ্তি হচ্ছে বলে জলটা ক্লিয়ারেন্স হয়নি। কিন্তু এইবার তো আমরা যে ওয়াটার লগিংয়ের যে সমস্যা, আমি কোন জায়গাটাকে ছেড়ে দেবো আর কোনটাকে ধরবো, মানে বৃহত্তর গুয়াহাটিতে যেদিকেই যাচ্ছি শুধু জল আর চারিদিকে জল দেখছি। তাহলে তো আমি এই সরকারকে একদম বিফল সরকার হিসেবে ধরবো, যে আজকে 2 টার্ম যখন এখানে ভারতীয় জনতা পার্টি চলছে এবং আমরা আসাম এবং গুয়াহাটির যেটা পূর্বের সমস্যা আমরা দেখেছি, সেই সমস্যাটাকে সলভ না করে আমরা অন্যদিকে নিজেদের কথাগুলোকে ডাইভার্ট করতে চেষ্টা করব, পাতলা কথা বলবো। এগুলো আসলে কিন্তু আমার মনে হয় আসামের প্রতিটা মানুষ একদম নিচে থেকে ওপর অবধি প্রতিটা জনসাধারণ দেখছে, এবং তার অ্যাজ এ রেজাল্ট 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা দেখেছি আগামী পঞ্চায়েতেও জনসাধারণ তার হিসাব দেবে এবং 26-এও জনসাধারণ সব কিছু হিসাব বুঝে নেবে, এটুকু আমি বলতে পারি। জয় শ্রীরাম বলতে কিসে বাধা? না, মা মাটি মানুষের জয় শ্রীরাম বলতে রামের নাম আমরা সবাই বলতে পারি, এখানে বাঁধার কিছু নেই তো। মানে এটাকে প্রোপাগান্ডা করা হয় যে নাকি মামাটি মানুষের যারা পার্টি করেন তার রাম সবার ভগবান, অসুবিধে কী আছে? রামজি আমরা সবসময় বলি, শ্রীরামকে আমরা বলতেই পারি, এটা তো কারুর নিজস্ব সম্পত্তি নয়। যে এটা আসলে কি হয়েছে, বিজেপি জয় শ্রীরাম মামাটি মানুষের দল বলে না বলে এটাকে আসলে বিজেপি দেখাতে চাইছে যে রাম আসলে হচ্ছে প্র্যাকটিক্যালি বা পার্টিকুলার বিজেপির সম্পত্তি। কিন্তু আমি এটাকে আপনাকে বলছি একদম নয়। কি হয়েছে, আমার রাম বলতে রামজির নাম আমরা কেন নেবো না? শ্রীরাম যিনি আমাদের, ওনার নাম আমরা নিতেই পারি। কিন্তু এটা আসলে এটাও একটা খুব বড় পাতল কথা বলতে পারেন, যে নাকি জয় শ্রীরাম বললে তৃণমূল রেগে যায়, মামাটি মানুষের দলেরা রেগে যায়। আমি কিন্তু কোনোদিন আমাদের তৃণমূলের যে কালচার, তৃণমূলের যে পরিবার, আমি এই কথা কিন্তু কোনোদিন দেখিনি বা শুনিনি। আর ওনারাই এটাকে ডিভাইডেশন করে দিচ্ছেন তো, যে রাম শুধুমাত্র বিজেপি বলবে আর রাম হচ্ছে বিজেপির সম্পদ। এবং রামকে নিয়েও আপনি দেখেছেন, রাম মন্দির প্রতিষ্ঠাটাকে নিয়েও কিন্তু আমার মনে হয়েছিল কোথাও একটা পলিটিক্যাল এজেন্ডা বানানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এগুলো খুব মানে কি বলা যাবে, এগুলো এত পাতলা ব্যাপার হয়ে যাচ্ছে যে মানে বিজেপির আমলে কোনো ঠাকুরও মানে ছাড় পাচ্ছে না, ওনাকে নিয়েও রাজনৈতিক প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা যাচ্ছে আর কি। আর একটা কথা বলবো, যে আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষে যেই মেসেজটা যাচ্ছে, যে যেই রাজ্যপাল যাচ্ছে সেই রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে শাসকীয় দল বা তৃণমূল কংগ্রেস। সেটা কেন বারবার হচ্ছে? 2বার হয়ে গেল, তারপর তিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়ে গেলেন ধনকর সাহেব। তো এই বিষয়টা কেন হচ্ছে ওখানটায়? সংঘাতটা কোথায়? সংঘাতটা হচ্ছে কি, মানে পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছে। আমি আপনাকে একদম সোজা সাপটা
যেহেতু সোজা কথা, সোজা কথা আমাদের এই কথাটার আমি দেখছি আজকের এই ইন্টারভিউটা হচ্ছে সোজা কথা। তো সোজা কথাটা সোজাভাবে বলি, বিজেপি 2021-এ ওয়েস্ট বেঙ্গলকে, পশ্চিমবঙ্গকে পাখির চোখ বানালো এবং ইলেকশনের আগে এমন ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি হয় যে যেন 21 সালে বিজেপির সরকার তৈরি হয়ে গেল, মামাটি মানুষের সরকার ভেঙে যাবে, এরম একটা রব এসে গেছে চারিদিকে, এরম একটা উঠে যায়। এবং আপনি দেখেছেন 2021-এর পরে এরম একটা রব তুলে দেবার পরেও কিন্তু আবার আমরা দেখছি 24 সালেও এরম একটা রব উঠে গেছিল যে যেন বিজেপি পেল 13টা আর তৃণমূল পেল 29টা। আমরা কিন্তু ফিগারটা এমন একটা জায়গায় আনা হয়েছিল যে যেন তৃণমূল 13টা, বিজেপি 29টা পাবে। তো এই যে বিজেপি একটা পরিবেশ তৈরি করে দেয়, একটা মানে একটা সাজো রব উঠে যায়, এই রে মামাটি মানুষের সরকার হয়তো আর থাকবে না। কিন্তু আমি বারবার দেখছি পশ্চিমবঙ্গের মানে আপামর জনসাধারণ বারবার কিন্তু আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই কিন্তু আস্থা রাখছেন। কেন আস্থা রাখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমুখী যে পরিষেবা, এই জনকল্যাণমুখী পরিষেবাবে কিন্তু মানুষ আস্থা রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা করেন। এইটা উনি বারবার নিজের পরিচয়টা দিদি এইভাবে দিয়েছেন এবং দিদির যে লড়াকু মেন্টালিটি এটা সবাই দেখেছেন এবং বাংলা নিজের মেয়েকে চায়, এটাও আমরা দেখেছি। এবং দিদির যে স্কিমগুলো, পরিষেবা, এই জন্যে আমরা দেখেছি যে দিদিকে ওখানে লাগে, মানুষ দিদিকে অনেক বেশি ভালোবাসে, দিদির প্রতি মানুষের আস্থা আছে। এই যে বারবার পশ্চিমবঙ্গকে টার্গেট করেও আপনি দেখবেন অন্যান্য রাজ্যে কিন্তু বিজেপি টার্গেট করেছে, হয়তো তাদের টার্গেট পয়েন্টে না পৌঁছতে পারলেও কিন্তু কিছু না কিছু অ্যাচিভ করে ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, কোনো জায়গাতেই কিন্তু বিজেপি তার পরিকল্পনা বা টার্গেট পয়েন্টে কিন্তু কোনো সময় পৌঁছতে পারছে না। এই পৌঁছতে পারছে না বলেই ওনারা ভাবেন যে কোনো রকমভাবে এই পশ্চিমবঙ্গের যে একটা সুন্দর মামাটি মানুষের পরিষেবা দেওয়া সরকার চলছে, তাকে কোথাও না কোথাও একটা প্রবলেমে ফেলার জায়গা চেষ্টা করা হয়। এবং যখনই কোনো রাজ্যপালকে ওখানে থেকে পাঠানো হয়, আমার যেটা মনে হয় তাদেরকে একটা ব্রিফ করা হয় যে তোমরা মানে রাজ্যপাল মানে হচ্ছে উনি একজন সাংবিধানিক প্রধান, আমি যত আচার্য উনি, ওনার যে ধরনের সিস্টেমে কাজ করতে লাগে ওনাকে আপনি যে সংঘাত হচ্ছে কেন? যদি প্রতিটা রাজ্যে যেভাবে একজন রাজ্যপালের ক্রিয়াকলাপ চলতে থাকে সময়টা, আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা রাজ্যপাল আসছেন, আপনি যদি বলেন যে না তৃণমূল মামাটি সরকারের দোষ আছে, তারা ডিস্টার্ব করছে, আচ্ছা ঠিক আছে, যদি মামাটি সরকার ডিস্টার্ব করে রাজ্যপালকে চালানোর ক্ষেত্রে, রাজ্যপাল যদি সেটার মধ্যে ইনভলভ না হয় তাহলে তো এই জিনিসটা ঘটে না। রাজ্যপালকেও ঠিক আমি দেখেছি তথাকথিতভাবে ওনাকে একটা ওখান থেকে ব্রিফিং করে পাঠানো হয় যে আমরা এইভাবে পাচ্ছি না, তুমি এইভাবে সরকারটাকে চালানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করো, মামাটি মানুষের সরকারকে বিভিন্ন পদক্ষেপে প্রতিদিন তুমি একটা প্রবলেম করার সৃষ্টি করো। এবং আমরা দেখতে পাচ্ছি এর আগে মাননীয় জগদীপ ধনখড়জি, যিনি এখন রাজ্যসভার চেয়ারপারসন রয়েছেন, এবং এখনের যিনি আমাদের রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস, আমরা দেখতে পাচ্ছি যে এনারা প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু নিয়ে দেখছি একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। এবং আমার কোথাও এটাই মনে হয় যে এনারা রাজ্যপালের ভূমিকা নিয়ে আসছেন, কিন্তু এদেরকে মানে মোদিজি অ্যান্ড কোম্পানিকে, দিল্লিকে খুশি করতে গিয়ে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করতে হচ্ছে। এই যখনই একজন রাজ্যপাল সাংবিধানিক প্রধান ওনার জায়গা থেকে নেবে এসে বিভিন্ন ছোট ছোট জিনিসে প্রতিদিন যখন ইন্টারফেয়ারেন্স করতে থাকবে, তখন তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গ মামাটি মানুষের সরকার চলছে বলে শুধু ওখানে নয়, যদি প্রতিটা রাজ্যের ক্ষেত্রেও এই ধরনের থাকে তাহলে প্রতিনিয়তই রাজ্যপাল ভার্সেস গভর্নমেন্টের যারা মুরব্বী আছে কোথাও না কোথাও একটা ক্লাসের সম্মুখীন হতে হবে। আমি মনে করি রাজ্যপালকে সেখান থেকে রেস্ট্রিক্টেড হতে হবে, তার পজিশনের একটা গ্র্যাভিটি আছে। আসলে কনস্টিটিউশন আমাদেরকে এমনভাবে ক্ষমতা দিয়েছে কি রাজ্যপাল সে রাজ্যের সরকারের প্রধান, এবং যে মানে তৃণমূল কংগ্রেসের সরকার বা বিজেপি সরকার নয়, তিনি রাজ্যপাল, তিনি নিউট্রাল, তিনি ওই সরকারের প্রধান, উনার আদেশেই সমস্ত কিছু হয়। তথাপি মানে রাজনীতি ভারতবর্ষের এমন একটা জায়গায় পৌঁছে গেছে যা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোকে সত্যি একটা শঙ্কিত করে রাখার মতো অবস্থা বা ব্যবস্থায় পরিণত হয়েছে। আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইব যে সেদিন 21শে জুলাই যখন আপনাদের ধর্মতলাতে শহীদ দিবস পালন করা হচ্ছিল, তখন
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে ইউনাইটেড নেশনসের যে চার্টার রয়েছে সেই চার্টার অনুযায়ী আমি শরণার্থীকে আশ্রয় দিতে চাই বা আশ্রয় দিতে ইচ্ছুক। সেই কথাটাকে কিন্তু বিজেপিরা অনেকভাবে শাসকীয় দলরা এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও তার রিজেক্ট করেছিলেন। শেখ হাসিনা দপ্তর থেকেও চিঠি এসেছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন এখন পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষ আসবে। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং উনি নিজে বলছেন ওনার মা এক কাপড়ে সেই দেশ থেকে চলে এসেছিলেন। এই যে বিজেপির যে দ্বিচারিতা, এই বিষয়টাকে আপনারা কেমন দেখছেন? এটাই তো আমি বলছি, অ্যাকচুয়ালি 21শে জুলাই থাকে আমাদের শহীদ দিবস। এবারের এটা আমাদের একটা অনেক বড় প্রোগ্রাম, অনেক বছর ধরে হয়, এবং এই প্রোগ্রামটা নিয়ে আমি বেশি বিস্তারিত ভেতরে ঢুকতে চাইছি না। আজকের অনুষ্ঠানটা সোজা কথায় সোজা জবাব। তো 21শে জুলাইয়ের একটা অন্য মোটো ছিল প্রোগ্রামের, এবং বাংলাদেশের যেহেতু এই ব্যাপারটা জুলাই মাস থেকেই আমরা দেখছি, জুন থেকে চলছে, তো সেখানে আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর সঙ্গে আগে থেকেই কিন্তু মানে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের ম্যাডাম শেখ হাসিনার সঙ্গে একটা খুব সম্পর্ক ভালো ছিল। একটা ছোট বোন এবং বড় বোনের মতো একটা সম্পর্ক আমরা দেখেছি আগে। এবং তিস্তার যখন জলের যে ফারাক্কা ব্যারেজ, তাতেও বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি খুব সক্রিয়ভাবে উনি এটাতে পার্টিসিপেট করেছিলেন, এবং সেই সুবাদে একটা সম্পর্ক ভালো। আর পশ্চিমবঙ্গের সঙ্গে বা আসামের সঙ্গে বাংলাদেশ লাগোয়া একটা দেশ না? তো এবার সেখানে দিদি কিন্তু আমাদের নেত্রী কিন্তু মাননীয়া তার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী উনি তো যথেষ্ট জেনে বলেছেন যে যখন কোনো কান্ট্রিতে এই ধরনের সমস্যা হয়, হ্যাঁ, এবং তখন তারা শরণার্থী হিসাবে, উনি কিন্তু একবারও বলেননি যে আমি এখানে পার্মানেন্ট লোককে এনে ভিসা দিয়ে পার্মানেন্টলি রাখবো। শরণার্থী বলার কারণ হচ্ছে যে যদি সমস্যার মুখে থেকে, যে সাময়িক যে একটা আগুন জ্বলছিল বাংলাদেশে, তাতে ধরুন বাংলাদেশ থেকে যারা আগে চলে এসেছেন ওপার বাংলা থেকে, তারা যখন এখানে এসে প্রতিষ্ঠিতভাবে বাস করছেন, তাদের কেউ না কেউ তো রিলেটিভ ওখানে থেকে গেছে। ওনার কথার কিন্তু মিনিং ছিল এটা যে সাময়িক যে আগুনটা জ্বলছে বা প্রবলেম হচ্ছে, তাতে যদি কেউ ওখানে অসুবিধা হচ্ছে, এখানে কদিন এসে থাকলেন, উনি কিন্তু এই কথাটা মিন করতে চেয়েছিলেন। বা ধরুন যারা ওখানে পড়ুয়ারা রয়েছে, সেই পড়ুয়ারা যদি স্টুডেন্ট যারা তাদের প্রতিদিন একটা জীবন থেকে একটা একটা মরণমাচন জীবন নিয়ে চলছে, তারা যদি ধরুন এখানে এলো, যারাই সেখানে অসুবিধায় রয়েছে তারা টেম্পোরারি এখানে এলো, তো সেই ক্ষেত্রে শরণার্থী হিসাবে উনি, শরণার্থী মানে ভগবান আমি মনে করি। যারা কোথাও প্রবলেমে, আজকে আপনার যদি কারোর প্রবলেম হয়, সেখানে পাশে দাঁড়ানোটা তো কোনো অসুবিধার কারণ নেই। তো সেই সেন্সে উনি বলেছিলেন, কিন্তু সেটাকে নাকি বাংলাদেশ বিদেশ মন্ত্রকের কাছ থেকে আমিও পরে দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রীর দপ্তরে নাকি চিঠি এসেছিল যে উনি কে, মানে আমার নেত্রী কোনো কান্ট্রির ক্ষেত্রে, কোনো ডিসিশনের ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো ডিসিশন নিতে পারেন না। কিন্তু আপনি ভালো করে ওনার যদি সেদিনের স্পিচটা শোনেন আরও একবার, দেখবেন উনি বলেছিলেন যে যদি কেউ সমস্যায় থাকে, সাময়িকভাবে আমরা যে কোনো মানুষ যদি কোনো সময় প্রবলেমে হয়, তাকে আমরা ভগবান হিসেবে আমাদের কাছে গ্রহণ করতে পারি। আমি বলছি যে বিজেপি যখন বিরোধিতা করেছিল, এখন আবার শুভেন্দু অধিকারী বলছেন যে আমার মা কিন্তু এক কাপড়ে চলে এসেছিলেন এবং 1 কোটি শরণার্থী আসতে পারে সেখান থেকে, এখন তিনি সেটা বলছেন না, আগেই বলেছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে দিদি এটাও লাস্টে বলে দিয়েছিলেন যে যদিও এটা কিন্তু একটা দেশের ব্যাপার, তো এটা কেন্দ্রীয় সরকার ডিসাইড করবে, দেখবেন লাস্টে এটাও বলেছিলেন। তো ওনার কথাটাকে এত কালার করে একটা বৃহত্তর লেভেলে প্রজেক্ট হয়েছিল, কিন্তু তারপরেই আমি দেখতে পাচ্ছি যে এলওপি, লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জি বলেছেন যে আমার মাও চলে এসেছিল, 1 কোটি মানুষ চলে এলে আমরা তাকে সাদর আমন্ত্রণ জানাবো। তাহলে যখন আমাদের নেত্রী এই কথাটা বলেছিলেন, উনি তো খুব ভালোভাবে বলেছিলেন যে শরণার্থীকে আমরা তখন কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রী থেকে শুরু করে যদিও আমার নেত্রী এটা নিয়ে একদম কিছু এইটার কোনো করেনি না, উনি বুঝেই কথাটা বলেছিলেন। তো আজকে শুভেন্দু অধিকারী বলার মিনিংই তো হচ্ছে এগুলো পলিটিক্যাল মুনাফা তোলা। আজকে শুভেন্দু অধিকারী দেখাচ্ছে যে আমরা আছি, তোমরা এখানে চলে এসো, কোনো অসুবিধে নেই। তো এটা তো আমার নেত্রী আগে বলেছিলেন, তাহলে এই কথাটা নিয়ে এত পলিটিক্যাল বা রাজনৈতিক রং বানানোর কি দরকার ছিল যদি আজকে বিজেপির থেকে এই ধরনের কথাটা আসে? তো আপনি বুঝতেই পাচ্ছেন বিজেপির প্রতিটা জিনিসকে হচ্ছে টুইস্ট করে কালার লাগিয়ে রাজনৈতিক মুনাফা তোলার একটা প্রক্রিয়া আমি সবসময় দেখতে পাই।
আপনাদের দলের তরফ থেকে বাংলাদেশি হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের মন্দির, ইভেন মন্দির শুধু নয়, সেখানে আওয়ামী লীগের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে গ্রন্থাগার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাঙা হচ্ছে, একটু ভাঙার প্রতিযোগিতা চলছে, সেখানে লুটপাটের অরাজকতা চলছে। তারপর আজকে মোহাম্মদ ইউনিস শপথ নিতে যাচ্ছেন, আপনারা কি বলবেন? না দেখুন, ওখানে আমাদের যারা হিন্দু ভাই বোন পরিবার পরিজন সবাই কিন্তু আমাদের নিজেদের, কারণ আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের, আমি পশ্চিমবঙ্গ আসাম বলবো না, একটা সুদৃঢ় একটা খুব ভালো সম্পর্ক আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় থেকেই আমরা দেখেছি। তো সেখানে আমরা কিন্তু বাংলাদেশকে আমাদের সবসময় খুব নিজের কাছের লোক, আপনি দেখেছেন ওখানে আমরা যখন যাই বা আমিও বিভিন্ন সময় গেছি এর আগে, তো যে ধরনের হসপিটালিটি বা আতিথেয়তা পেয়েছি, তো এটা কিন্তু খুব দুঃখের ঘটনা যে আমি ওখানে যারা হিন্দু পরিবার পরিজন বা আমাদের যারা কাছের পরিবারবর্গ রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, বিভিন্ন রকম আগুন, হিন্দু মন্দির, গ্রন্থাগার যে বলবেন, এটা কিন্তু সত্যিকারে খুব দুঃখের বিষয়, খারাপ লাগার বিষয়। আর এখানে কিন্তু কোনো, আমার এখন যেটা মনে হয়, এখানে কোনো আমরা পার্টি পলিটিক্স, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এনডিএ, ইন্ডিয়া, এইগুলো দেখার কিন্তু এই সময়টা নয়। আমি বলতে চাই এই সময়টা প্র্যাকটিক্যালি একযোগে যারা ওখানে হিন্দু আমার ভাই বোনেদের উপরে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারটাকে যাতে না হয়। এবং আমি এটাও মনে করি যে ওখানে অত্যাচার হচ্ছে বলে আবার ইন্ডিয়াতেও নতুন করে এই ধরনের, মানে আমি কি চাইছি যে এখন খুব সুন্দরভাবে দুটো কান্ট্রির মধ্যে যাতে আবার, বা বাংলাদেশে আমি এখান থেকে চাই এটাই যে বাংলাদেশে যে একটা অগ্নিগর্ভ অবস্থা, সেটা যেন এই, আমি দেখছিলাম নোবেলজয়ী ইউনিস স্যার যিনি জয়েন করছেন একজন অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে, আমি মনে করি উনি জয়েন করার পরে এবং ওনার যে টিম যারা মন্ত্রীরা শপথ নেবেন আজকে, সেই শপথ অনুষ্ঠানের পরে যাতে বাংলাদেশ আবার একটা আগের জায়গায় ফিরে আসতে পারে। ওখানে যেমন আমি ঢাকা, একটা ঐতিহাসিক ঢাকা কালীবাড়ি, বা ওখানে যে ধরনের বাতাবরণ আমি 2-4 বছর আগে গিয়ে দেখেছি, এবং সেই বাতাবরণটা যদি আবার খুব শীঘ্রই ফিরে আসে, ওখানে যারা আছেন তারা যদি আবার খুব, এবং স্টুডেন্ট যারা এই আন্দোলনের মানে সবথেকে নেতৃত্ব নিয়েছেন, হ্যাঁ, তাদেরও যদি যে সমস্ত সমস্যা আছে, যদিও এটা একটা অন্য কান্ট্রির ব্যাপার, তো আজকে যিনি প্রধান জয়েন করবেন উনি যদি খুব পরিকল্পনা মাফিক আবার একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারেন, আমি এটাই চাই, এটাই প্রে করি যে একটা পরিবেশ ফিরে আসুক, এবং যারা ওখানে হিন্দুরা বাস করছেন আমার পরিবার পরিজন, হ্যাঁ, তারা যেন আবার সুন্দরভাবে ওখানে বসবাস করতে পারে, তাদের সিকিউরিটির ব্যাপারটা ভাবা হোক, তাদের যাতে আগের অবস্থা আর দেখতে না হয়, এটা আমি অন্ততপক্ষে প্রে করছি, বা আমি এই মিডিয়ার সামনে এটাই বলতে চাই যে আবার সুন্দর অবস্থা ফিরে আসুক আগের মতো। পুরা আমরা দেখেছেন আপনি এর আগে, অনেক আগে, আমি একটু অনেক অতীতের কথা বলি, ত্রিপুরাতে আমাদের 5 জন বিধায়ক ছিলেন, মানে তারা অ্যাকচুয়ালি নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের বিধায়ক হননি, তারা অ্যাকচুয়ালি কংগ্রেস থেকে তৃণমূলে তারা এসেছিলেন, এবং ওখানে এখনও যিনি সাংসদ আছেন সুদীপবাবুর নেতৃত্বে একটা টিম তখন এসেছিলেন, এবং তখন আমার বলতে কোনো অসুবিধে নেই, আমি দেখেছি বা আমিও গেছিলাম, তখন আমাদের নেতা সাধারণ সম্পাদক মুকুল রয় মহাশয় উনি তখন ছিলেন, এবং ওনার নেতৃত্বেই কিন্তু আসাম এবং এই মেঘালয়, আজকে আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা ওনার সঙ্গে ওনার সৈনিক হিসেবে কাজ করছি, সেই সময় মুকুলবাবুর নেতৃত্বে কিন্তু মেঘালয় বলুন বা মণিপুর, আপনি জানেন মণিপুরে আমাদের বিধায়ক ছিল, এবং অরুণাচল প্রদেশ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম নবান্নে বসলেন মুখ্যমন্ত্রী হয়ে, তারপরেই কিন্তু অরুণাচল বিধানসভা ভোটেও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করেছিলাম, এবং আমাদের বেশ কিছু বিধায়ক ওখানে ছিল, এবং সেই বিধায়করা কাজও করেছিলেন। তো এবার ত্রিপুরার বিধায়ক কিন্তু আমাদের নির্বাচিত বিধায়ক ছিলেন না, এবং ত্রিপুরা নিয়ে আপনি দেখেছেন, যখন জিজ্ঞেস করছেন আমি একটু জাস্ট আলোকপাত করতে চাই, এই মাননীয় সুস্মিতা দেব যখন আমাদের পার্টিতে এলেন, তারপর ত্রিপুরাতে কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ বানিয়েছিলেন ত্রিপুরাকে, এবং কর্পোরেশন ভোটে আপনি দেখেছিলেন যে তখন ত্রিপুরাতে কিন্তু তৃণমূলের একটা সাজো সাজো রব এসেছিল, এবং আমরা 18% ভোট শেয়ার আমরা কিন্তু কর্পোরেশন ভোটে পেয়েছিলাম। তার পরবর্তীকালে মানে ওই বিধানসভা ভোট যখন এলো, আপনাকে আমি বলছি যে কিছু কিছু সময় কি হয়, বিভিন্ন ধরনের পরিবেশ, একটা বাতাবরণ তৈরি হয়, তো তার উপরে ফলাফল মানে দেখা যায়। তো হ্যাঁ, বিধানসভা ভোটে আমাদের, গত বিধানসভা ভোটে আমাদের যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের নেত্রী যেভাবে চেয়েছিলেন, আমরা কর্পোরেশনের পরে কিন্তু বিধানসভা ভোটে আমরা সেই ধরনের ছাপ ফেলতে পারিনি, কিন্তু আমরা ময়দান ছেড়ে চলে যাইনি। ত্রিপুরাতেও কিন্তু আমরা
একদম ওখানে লেগে থেকে মাটির সঙ্গে লেগে আমরা লড়াই করছি। এবং মেঘালয়ের ক্ষেত্রে দেখেছেন আপনি, প্রথম মেঘালয়ে যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মুকুল সাংমার নেতৃত্বে যখন একটি টিম প্রথম সেখানে, সেও একই ঘটনা, ওখানে কিন্তু নির্বাচিত না হয়ে ওনারা কংগ্রেস থেকে রিজাইন করে আমাদের পার্টিতে, আমাদের পার্টির, আমাদের পরিবারের সদস্য হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে গত বিধানসভা ইলেকশানে তখন কিন্তু তারা সবলভাবে নেতৃত্ব দিয়ে, এবং তখনও কিন্তু একটা আপনি দেখেছিলেন সারা নর্থ ইস্ট জুড়ে একটা রব উঠে গেছিল যে এবার কিন্তু ওখানে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং গারো হিলস বলেন, খাসি, জয়ন্তিয়া, চারিদিকে আমাদের সব জায়গাতেই প্রার্থী দেওয়া হয়েছিল। এবং আমাদের 6 জন বিধায়ক কিন্তু আমাদের ইলেকশন কন্টেস্ট করে নমিনেশন পেয়েছিলেন। তারা কিন্তু আগের বারের মতো যে পার্টি ছেড়ে আসা নয়, তারা কন্টেস্ট করে বিধায়ক হয়েছিলেন। এবং মামাটির যে চিহ্ন আমাদের জোড়া ফুল, সেই জোড়া ফুলের তারা কিন্তু চিহ্নতে, তারা সিম্বলে তারা নির্বাচিত হয়েছিলেন। এবং তারপরে আমাদের অফিস এবং মুকুল সাংমাজির নেতৃত্বে আমাদের সরকারে আমরা ভূমিকা গ্রহণ করতে পারিনি, ঠিক আছে। প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের লড়াইটা দিয়েছিলেন, হতেই পারে প্রথমবার এসেই যে আমরা সরকার করতে পারবো এরম তো ব্যাপার নয়। আজকে সরকার একটা, আপনি বিজেপির আসামের এটা দেখুন না, কিভাবে আসামে বিজেপি তৈরি হয়েছিল, কিভাবে কত লড়াই করে। তো সেখানে আমরা মেঘালয়ে কিন্তু এখনও কোমর বেঁধে লড়াই করছি। 27-এ আপনি জানেন যে মেঘালয়ে আবার বিধানসভা ইলেকশন আছে। আমাদের নেতা নেত্রীরা একদম মাটি কামড়ে পড়ে আছে, এবং যারা আমরা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধাঙ্গদেহী মেন্টালিটি নিয়ে লড়াই করছি, প্রত্যেকে আমরা মাটি কামড়ে পড়ে আছি। 27 কিন্তু মেঘালয়েতেও আমাদের পাখির চোখ, এটা আপনাকে আমি বলে দিলাম। তাছাড়াও আপনার রয়েছে ত্রিপুরাতে আপনাদের দলীয় স্থিতি বিভিন্ন সময় আমরা দেখতে পাই, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে মানে কোনো বিষয় নিয়ে তারা যেন নীরব রয়েছেন। ত্রিপুরাতে এই নীরবতা মানে গভীর শূন্যতার সৃষ্টি করেছে কার্যত। সেই বিষয়ে কি আপনারা, মানে আপনি যেহেতু দলের একটা উচ্চ পর্যায়ে দায়িত্ব রয়েছে, উত্তর পূর্বাঞ্চলকে রিপ্রেজেন্ট করছেন, তো সেই বিষয় নিয়ে কি দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আপনার আলোচনা হবে বা আলোচনা হয়েছে সেই বিষয়ে? না, ত্রিপুরা নিয়ে ত্রিপুরা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। ব্যাপারটা কি হয় বলুন তো, যে ইলেকশন গেছে এবং বিভিন্ন যারা নেত্রী, আমাদের নেত্রী সুস্মিতা দিদি, মাননীয়া দিদি, এবার ইলেকশন লোকসভা এলো, যেহেতু আমরা লোকসভাতে আমরা ত্রিপুরাতে কন্টেস্ট করিনি, কারণ ওই একই কথা যেটা আপনাকে বললাম, নেত্রীর যেটা একটা ছিল যে যেখানে শক্তিশালী সে রাজ্য লেভেলে সেখানে কন্টেস্ট করুক। তো সেইভাবে আমরা ত্রিপুরাতে কিন্তু আমরা কন্টেস্ট করিনি। এই জন্যে লোকসভা ভোটে যেহেতু কন্টেস্ট করা হয়নি বলে একটা শূন্যতা মনে হচ্ছে। দেখুন, পার্টি কোনোদিনও কোনো জায়গা থেকে মুছে যায় না, শূন্য হয় না। আজকে পার্টি তার সিস্টেমে, তার একটা পরিকাঠামো নিয়ে, তার একটা সক্রিয়তা নিয়ে পার্টি চলতে থাকবে। নীরবতা মানে হয়তো আপনি বলতে পারেন কোনো সময় পার্টির যেগুলো সাংগঠনিক কিছু প্রোগ্রাম থাকে, হয়তো সেই প্রোগ্রামগুলো দেখা যায় যে লাগাতার 1-2 মাস সেখানে একটা রাজ্যের ওপরে বিভিন্ন ধর্না, এজিটেশন, বিভিন্ন প্রোগ্রাম, ডেমনস্ট্রেশন হচ্ছে, তখন আপনি হয়তো ভাবছেন যে এখানে পার্টি অ্যাক্টিভ। তারপর যখন ভাবছেন না, এবার আমরা সাইলেন্টও তো পার্টির কাজ হয়, সবসময় যে একটা যুদ্ধাঙ্গদেহী রণকৌশল নিয়ে পার্টি চলবে। দেখুন, পার্টির উচ্চ নেতৃত্ব থেকে আমাদের কাছে টাইম টু টাইম কী করে আমরা আমাদের বাতাবরণটাকে তৈরি করব, মানুষের কাছে কিভাবে আমরা পৌঁছবো, তার বিভিন্ন রণকৌশল কিন্তু টাইম টু টাইম পরিবর্তন হয়। সেই জন্য ত্রিপুরাতে আমরা সাইলেন্ট রয়েছি বা শূন্যতার কোনো কারণ নেই। অবজারভেশন করছেন আমাদের সাধারণ সম্পাদক, আপনাকে আমি বারবার এই কথা বলছি, আসাম, ত্রিপুরা, মেঘালয় তৃণমূলের কাছে পাখির চোখ। এবং সাধারণ সম্পাদক নিজে উনি ক্যালকাটা থেকে বসে প্রতিনিয়ত কিন্তু এই 3টো রাজ্যকে উনি মনিটরিং করছেন, এবং উনি পর্যালোচনা লেভেলে বিভিন্ন রকম বৈঠকও করেন। টাইম টু টাইম যেভাবে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসে আমরা সেইভাবে সেটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করি। অসমে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে জোট সরকার রয়েছে, এবার তারা ঘোষণা করেছে যে আগামী বিটিসি নির্বাচন যেভাবে, বিটিসি নির্বাচনে কিন্তু তার দল অগপ বা ইউপিপিএল দলের সঙ্গে মিত্রতা করবে না, তারা একলা যাবে। এই যে স্থিতি বিজেপির যেখানটায় ঘোষণা করলো, সেখানে আপনারা কি ইন্ডিয়া জোটের সঙ্গে যাবেন না আপনারা একা যাবেন? না, দেখুন, বিজেপির এটা তাদের রাজনৈতিক দলের কথা, এটা নিয়ে আমি আসবই না। আর এই আমাদের যে আপনি বলছেন যে আগামী বিটিসি ইলেকশনের যে কী ধরনের পরিকল্পনা প্ল্যান হবে, এটার কিন্তু এখনও রূপরেখা এই মুহূর্তে আমাদের কাছে তৈরি হয়নি। এবং তার আগে তো পঞ্চায়েত ইলেকশনটা রয়েছে না, যেহেতু নভেম্বরে পঞ্চায়েত হচ্ছে। দেখুন, পঞ্চায়েত হচ্ছে এমন একটা ইলেকশন
যেটা কিন্তু হচ্ছে যে একটা পার্টির ভেটি শক্ত করার জন্যে বলতে পারেন পঞ্চায়েত হচ্ছে সব থেকে মজবুত ইলেকশন, যেখান থেকে কিন্তু পার্টি সক্রিয় হয়, পার্টির মেম্বার্স তৈরি হয়, পার্টির যে গাঁথনি সেটা কিন্তু ওই জায়গা থেকে তৈরি হয়, ভিত্তিটা, স্ট্রাকচারটা। তো এই জন্য আমরা এখন পঞ্চায়েতটা নিয়েই বেশি চিন্তাভাবনা, যে কিভাবে পঞ্চায়েত হবে, হ্যাঁ পঞ্চায়েতে আমরা কিভাবে পার্টিসিপেট করবো, এগুলো নিয়েই চিন্তাভাবনা হচ্ছে। বিটিসি ইলেকশনটাও তার পরে আছে, এবার বিটিসি ইলেকশন জোট সরকারে খেলা হবে কিনা এই ব্যাপারে কিন্তু এখনও সেই ধরনের কোনো আলোচনার আমরা সম্মুখীন হইনি, বা এরকম কোনো আলোচনা এখনো হয়নি। এগুলো সময়ে ঠিক বোঝা যাবে যে ইন্ডিয়া জোটের তরফে এই বিষয়ে এখনো কোনো বৈঠক হয়নি, কোনো বৈঠকে আমরা মিলিত হতে পারিনি বা কোনো আলোচনা হয়নি। ঠিক সময়ে যথাসময়ে আমরা এগুলো নিয়ে চিন্তাভাবনা করা হবে। উচ্চ নেতৃত্ব দেখছে, পর্যালোচনা করছেন এগুলো নিয়ে। উপনির্বাচন নিয়ে কোনো আলোচনা না, উপনির্বাচনের ব্যাপারেও কিন্তু এখনো যে ইন্ডিয়া জোট খেলা হবে বাকি, এই ব্যাপারে কিন্তু আমাদের দল থেকে বা এ থেকে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছইনি, এই আর কি। এটা একটা খুব সুন্দর বিষয় আপনি আলোকপাত করলেন, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কেন বেশি সিটে লড়েছিল সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল মানুষের মনে, যে তৃণমূল কংগ্রেস জোট ছেড়ে বেরিয়ে আসলো কিনা। কিন্তু এই বিষয়টা আপনি খুব পরিষ্কার করেছেন, সুন্দর করেছেন, কি তৃণমূল কংগ্রেসে যেখানে সবল আছে বা কংগ্রেস দল যেখানে সবল আছে, যেখানে সমাজবাদী সবল আছে, তারা নিজেরাই লড়বেন। এই বিষয়টা কিন্তু খুব সুন্দর আলোকপাত করেছেন আপনি। না, আপনি আসামের ক্ষেত্রেও দেখুন, যদি আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা নেগেটিভিটি ছড়ানো হয়েছিল যে আমাদের নেত্রী ইন্ডিয়া জোটে ইন্ডিয়ার নাম দেওয়ার পরে উনি থাকলেন না। যদি উনি না থাকতেন তাহলে 240 সিটটার মধ্যে কি তৃণমূলের 29টি সিটটা কি নেই? 29 ফিগারটা নিয়ে তো 240। তো এগুলো সব কথা এমনি মানে পাতলা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। কিন্তু নেত্রী যে ডিসিশন নিয়েছিলেন যে তৃণমূল একা খেলবে, দেখুন আপনি কিন্তু ওখানে 42-এ 29 কিন্তু এই কারণে হয়েছে। এবং আসামেও কিন্তু আমরা যে 3টে জায়গায় কন্টেস্ট করেছি, সেটাও কিন্তু এটাই ব্যাপার, যেখানে ধরুন কংগ্রেসের স্থিতি আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এখানে খেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, সেইখানেই কিন্তু আমরা খেলতে গেছি। কারণ জোট হিসাবে যখন দিল্লি বাড়ির লড়াই ছিল, সেখানে এই ধরনের কার্সি বা জেস্টারটা দেখানো উচিত ছিল, সেই হিসেবে করা হয়েছে, আর কিছু না। তৃণমূল কংগ্রেস কি অসম প্রদেশে মানে বিভিন্ন যে কোষ বা সেল যে রয়েছে, যে চা উপজাতিদের জন্য, মাইনরিটিদের জন্য, এইরকম কোষাগার মানে বিভাগগুলো কি আপনাদের তৈরি করা হয়েছে? একদম সক্রিয় আমাদের প্রতিটা ডিপার্টমেন্টই আমাদের রয়েছে। আমাদের চা বিভাগীয় ডিপার্টমেন্ট বলুন, যুব পেরেন্ট, এটা তো রয়েছে। এছাড়া আমাদের আনঅর্গানাইজড যে সেক্টরের যে লেবার্স রয়েছে, তাদের আমাদের সংগঠন রয়েছে, ST/SC সেল রয়েছে আমাদের। টোটাল প্রতিটা সেলেরই আমাদের নির্বাচিত হয়েছে, এবং সেখান থেকে আমরা প্রতিটা সেল আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু সোজা কথায় আমরা অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তড়িৎ চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এই মুহূর্তে আমরা সোজা কথায় এখানেই শেষ করলাম। ধন্যবাদ দাদা।